মাত্রই জানতে পেলাম এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করে, ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে। ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ। পুলিশ মারা গেছে, এখানে 10, 12, 13, 14 পুলিশ মারা গেছে, এটা আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি। তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ, তোমাদের ওস্তাদ ইউনূস যেটা করছে সেটাও সংবিধান ভঙ্গ। আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই, তোমরা পালাবার সুযোগ পাবে না। সেই নাহিদ ইসলামদেরকে সত্যিকার অর্থে এবার তেরে মেরে ডান্ডা করে দিল ঠান্ডা কারা। নাহিদ ইসলামদের দিন, জাতীয় নাগরিক পার্টির দিন, এনসিপির দিন সত্যি 1 বছরের মাথায় একদম ফুরিয়ে এসেছে। মোমবাতি ফু দিলেই নিভে যায়। জাতীয় পার্টিও রাজপথে নেমেছে। জাতীয় পার্টির মতো একটা ছোট দলকে যেখানে আপনারা দাবি রাখার ক্ষমতা রাখেন না, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবি রাখার ক্ষমতা আপনাদের আছে। কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি জোট করে নির্বাচন করে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ দাবিয়ে রাখতে পারবে না, এবং ক্ষমতা 100% আসবে। এবং আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা হৃদয়গম অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, এদিকে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের ছাত্রলীগের হামলা, কঠিন ভয়াবহ হামলার পরে এনসিপি এমনভাবে ঢুকগার দিয়েছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা মারপিট সহ শুরু করেন, এবং পুলিশ অনেকজন আহত হয়েছেন, এবং বিভিন্ন ধরনের মারপিট করার পরপরই তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমনকি আবারও ফিরে আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এসেই ক্ষমতা নিজের হাতে নিয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে পালিয়ে যাবে, এরকম সন্দেহ চলে মানলেন। দর্শক, সেই ভিডিওটি এখন আপনাদের মধ্যে তুলে ধরবো। কথা না বাড়ে চলুন দেখে এসে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। কি বলা যায় যে দেশ ক্রমেই গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। নানা রকমের প্রপাগান্ডা শুনছি, দেশ অস্থির হবে, পতিত শক্তি দেশকে অস্থির করে তুলবে, এবং দেশকে অস্থির করে তোলার পরিকল্পনা বাস্তবায়নের নানা পদক্ষেপ তারা নিচ্ছে, নানা জায়গায় তারা ট্রেনিং নিচ্ছে, এমনকি ভারতেও ট্রেনিং নিচ্ছে। এটাকে কেন্দ্র করে একজন মেজরকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কোর্ট মার্শাল করা হচ্ছে, এমন খবর যেমন শুনছি, তেমনি সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হিংসা যেভাবে ছড়িয়ে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে পর্যায়ে গিয়েছে, এবং যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে তারা যেভাবে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, এরকম খবর গণমাধ্যমে প্রতিনিয়ত যখন আসছে, তখন এই কথা কি সত্যি বলা যায় যে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে, কিংবা সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে? সেরকমই মন্তব্য করলেন গতকালকে জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টি গতকালকে রাজধানীতে মিছিল করেছে, সমাবেশ করেছে। সেখান থেকেই শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির নতুন মহাসচিব, তিনি এই অভিযোগ করেছেন। কেন, কোন প্রেক্ষাপটে তিনি মনে করছেন যে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। দেশ কি সত্যি সত্যি গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে কিনা? দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে যে ব্যাপারগুলো প্রচার হচ্ছে, সেটা হচ্ছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে, কোনো উপদেষ্টা তো ক্ষমতাই বলেন, সচেতন কিছু উপদেষ্টা দায়িত্ব বলেন, সেই দায়িত্ব নেওয়ার পর থেকে কিংবা ক্ষমতা নেওয়ার পর থেকেই আমরা দেখেছি যে দেশে ঐক্য সৃষ্টির বদলে এক ধরনের হিংসা ছড়িয়ে দেওয়া হয়েছে। এক ধরনের প্রতিহিংসার বীজ নতুন করে বপন করা হয়েছে। কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, কিভাবে প্রতিহিংসা ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে শায়েস্তা করা যায়, কিভাবে কবর রচনা করা যায়, কিভাবে মূল উৎপাটন করা যায়, কিভাবে নিঃশেষ করে ফেলা যায়, কিভাবে ছায়া পর্যন্ত বিলীন করে দেওয়া যায়, কিভাবে ধরপাকড় করা যায়, কিভাবে মব করে কাহিল করা যায়, কিভাবে আদালতে মব করা যায়, আদালতের বাইরে মব করা যায়, কিভাবে কথা না শুনলেই আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া যায়, এই ব্যাপারগুলো প্রতিনিয়ত আমরা দেখছি। অতি সম্প্রতি 31 তারিখ এবং 1 তারিখে শাহবাগে যে জুলাই যোদ্ধা পরিচয়ে দখল করা হলো শাহবাগ, এবং শাহবাগ অবরোধ করা হলো, 2 দিন রাজধানীবাসীর জীবন একেবারে অসহায় হয়ে গেল, নাকানি চোবানি খাওয়ার মতো অবস্থা হয়ে গেল। সেই শাহবাগে দ্বিতীয় দিনে দেখলাম সংঘর্ষ। এক পক্ষ আরেক পক্ষকে বলছে ভুয়া জুলাই যোদ্ধা, আরেক পক্ষ বলছে ওরা ভুয়া জুলাই যোদ্ধা। যে পক্ষ অবরোধ করেছিল সেই পক্ষ অভিযোগ করছে যে আমরা এনসিপির ডাকে সাড়া দিইনি, এনসিপির কথা শুনিনি, এনসিপির পারপাস সার্ভ করিনি, এই জন্য এনসিপি গুন্ডা পাঠিয়ে আমাদেরকে ভুয়া জুলাই যোদ্ধার ট্যাগ লাগানোর চেষ্টা করছে। এর থেকে এনসিপিকে বেরিয়ে আসতে হবে। জুলাই কারো বাবার না, জুলাই কারো ব্যক্তিগত সম্পদ না। জুলাই বিক্রি করে নানাভাবে খাওয়ার চেষ্টা হচ্ছে, সমন্বয় পদটা বিক্রি করে নানাভাবে চাঁদাবাজি, দখলদারিত্ব প্রতিষ্ঠিত করা হচ্ছে। এই চিত্র তো আমরা দেখছি।
জুলাইকে অবলম্বন করে নানাজনের জিরো থেকে হিরো হয়ে যাওয়ার ব্যাপারও আমরা দেখেছি। অনেকভাবে অনেকের প্রসঙ্গই এসেছে আলোচনায়। সব থেকে বেশি আলোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেটা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি যে প্রতিবেদন তৈরি করেছে সেখানেও বলা হয়েছে যে রাজনৈতিক সরকারের মতো বিরোধী মতকে দমন করা এবং মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা এই সরকারও করে যাচ্ছে, যে যার কোনো পার্থক্য আগের সরকার থেকে, রাজনৈতিক সরকার থেকে এই সরকারের আমলে দেখা যাচ্ছে না। সেই প্রেক্ষাপটগুলো নিয়েই হয়তো শামীম হায়দার পাটোয়ারি এরকম মন্তব্য করলেন যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আবার জুলাই সনদ নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, জুলাই সনদের পক্ষে বিপক্ষে যে এক ধরনের সহিংস অবস্থা তৈরি হবে মনে হচ্ছে, জুলাই সনদে ঐক্যমত্য হবে না, সেটাকে নিয়ে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে, এরকম প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছে, এরকম প্রেক্ষাপট যখন আমরা আমাদের সমাজে দেখছি, তখন এই অভিযোগ করা খুব একটা যে আশ্চর্য হওয়ার মতো তেমনটা আমার মনে হয় না। কি বললেন শামীম হায়দার পাটোয়ারি? তিনি মন্তব্য করলেন, সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ সরাসরি তিনি সরকারকে দায়ী করলেন। সেখানেই তিনি বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। শনিবার রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, সরকার আইনের শাসন বাদ দিয়ে মবের শাসন তৈরি করেছে, দেশকে দুই ভাগে বিভক্ত করেছে। বর্তমান সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মব ভায়োলেন্স করে নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা গতকালকে এই খবরও দেখেছি যে বগুড়াতে জাতীয় পার্টির কার্যালয়ের সংস্কার কাজ চলছিল, সেখানে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, সেই অফিস আবার ভাঙচুর করে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এরকম কর্মকাণ্ড চলছে। জাতীয় পার্টির বিভিন্ন প্রোগ্রাম, জাতীয় পার্টির অফিস নানাভাবে আক্রান্ত হচ্ছে, সেই ঘটনাগুলোও আমরা দেখছি। এর আগে সমাবেশের জন্য রাজধানী সহ বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয়, পুলিশি বাধায় পড়ে তারা। তবে এর কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্তি হয়, সমাবেশ থেকে তারা বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এই অভিযোগ করা হয় যে সরকার দেশকে গৃহযুদ্ধ এবং বিভেদ ভাগাভাগির দিকে নিয়ে যাচ্ছে। যে কথাটা বারবার উচ্চারিত হয়েছে যে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে দেশকে 100 গাঁথার চেষ্টা করতেন, এই ঘোষণা দিতে পারতেন যে যারা অপরাধী, যারা দুর্নীতিবাজ, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে, কিন্তু মানে ব্যাপারটা সামষ্টিক হবে না, ব্যাপারটা একেবারে পাইকারি দরে হবে না, সবাই যে যার মতো অধিকার ভোগ করবে, সবারই এদেশে অধিকার রয়েছে। আওয়ামী লীগ নামটা, আওয়ামী লীগের নামের সঙ্গে যাদের সম্পর্ক, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী, তাদেরকেও যেভাবে হয়রানিমূলক মামলা, যদিও সরকারের পক্ষ থেকে সেটা স্বীকার করা হয়েছে। একদিন আগে আইন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সরকারের সব থেকে বড় ব্যর্থতা এবং মাথা ব্যথার জায়গা যেটা স্বীকার করে নিয়েছেন, অন্যান্যরা তো স্বীকারই করে না, তিনি স্বীকার করে নিয়েছেন যে মব সন্ত্রাস এবং এই মামলা বাণিজ্য, এই দুটো জিনিসই এই সরকারকে সব থেকে পড়তো, তাহলে এই ভয়ঙ্কর বেইজ্জতি কারবার হতো না। আমি এর ভিতরে কিছুই খুঁজে পাচ্ছি না যে নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হবে। এখানে যা দেখলাম, আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের কিছু কেটে পেস্টিং করে ঢোকানো হয়েছে। আমরা শুনেছিলাম যে এদের পিছনে নাকি একজন গফুর আছেন, সাংঘাতিক তত্ত্ব কথা বলেন, একজন আছেন সক্রেটিস। আমি তো কারো কোনো পাণ্ডিত্যের, দার্শনিক, রাষ্ট্রীয় কোনো প্ল্যান এখানে কিছু দেখলাম না। কিসের নতুন বাংলাদেশ? নতুন বাংলাদেশ কি এটা? সারা বাংলাদেশে মবের সংস্কৃতি কায়েম হবে, কোনো আইন শৃঙ্খলা থাকবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না, প্রশাসনকে হুমকি দিয়ে ইচ্ছা মতো কাজ করানো হবে, যত্রতত্র চাঁদা আদায় করা হবে, ইন্টারভিউ ছাড়া লোক নিয়োগ করা হবে, কমিশন বাণিজ্য প্রকাশ্যে হবে। এটা যদি নতুন বাংলাদেশের কনসেপ্ট হয় সেটা হতে পারে। তবে আজকে শহীদ মিনারের আয়োজনে দৃশ্যমান হয়েছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। গোপালগঞ্জে যেমন হাজার হাজার মানুষ, যারা অতি সাধারণ মানুষ, বেরিয়ে এসে প্রতিরোধ করেছে, কক্সবাজারে প্রতিরোধ হয়েছে, ময়মনসিংহে দৌড় প্রতিযোগিতায় করতে হয়েছে, গাজীপুরে ধাওয়ার মুখে পড়তে হয়েছে। সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এটা। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, মাস্তান বাহিনী, এত কিছু নিয়ে গিয়েও আর লোক পাওয়া যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো, তোমরা গান কেস, তোমরা লস্ট কেস, তোমরা ডেড হর্স হয়ে গেছো। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার কোনো ঔদ্ধত্য দেখানো ঠিক হবে না। এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এই সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহিতা। ইতোমধ্যে যে অপরাধ তোমরা করেছো, সেই অপরাধের বিচার তোমাদের হবে। মনে করেছো একটা অর্ডিন্যান্স করে, একটা জুলাই ঘোষণা করলে রক্ষা হবে। আরে বাবারা, বঙ্গবন্ধুর খুনিরা মোস্তাককে দিয়ে 1975 সনের 26 সেপ্টেম্বর ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিল। জিয়াউর রহমানকে দিয়ে 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে সেটা পাশ করেছিল। সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ, সবাই মিলে পাশ করলে হবে না। তোমাদের বিদেশ থেকে আগত ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি। তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ, তোমাদের ওস্তাদ ইউনূস যেটা করছেন সেটাও সংবিধান ভঙ্গ। আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।
এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই। কোনো অপরাধ কখনো তামাদি হয় না। বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সংবিধান থাকবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে, নতুন বাংলাদেশ নামে কিছু নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের আখরে লেখা সংবিধান, এটা নিয়ে কোন রকম ঔদ্ধত্য স্পর্ধা দেখালে পরিণতি ভয়াবহ হবে বলে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিশ্বাস করে। সে সময় খুব দূরে নয় যখন তোমরা পালাবারও সুযোগ পাবে না। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে না, ইয়াদেরকে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছে, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথা আমি বলেছি। এবং সেটা ছাত্র জনতার গুলিতে। আজকে তারিখটি ছিল প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবানবন্দির জন্য। সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী, যিনি PW1 হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন, জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক। সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ 18/7। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, পুরো নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক, ছাত্রদল নেতাকর্মীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কি করতে যাচ্ছেন এবং এই আহ্বান আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আপনাদের মাঝে তুলে ধরেছি সেই ভিডিওটি, যে এনসিপির উপর কেন হামলা করেছেন আওয়ামী লীগ নেতা, যারা এনসিপির সমাবেশে কেন ভাঙচুর করছেন। এবং তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগদান করেছেন বিএনপির কিছু নেতাকর্মী, এরকমভাবে শোনা যাচ্ছে। পুরো নেট দুনিয়া এরকম তোলপাড় সৃষ্টি করে দিয়েছে যে পুরো ভাইরাল সেই ভিডিওটি আপনাদের তুলে ধরেছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি, আবারও নিয়ে আসবো খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও।